বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমাদের মাস্টার্স প্রথম পর্বের যেই সকল শিক্ষার্থী তোমরা রয়েছো তাদের সকলকেই আমি রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমরা আমাদের ক্লাসগুলো চলমান রেখেছি। তো সেই ধারাবাহিকতায় তোমাদের সাথে আজকে আমার একটা ক্লাস রয়েছে, অর্থাৎ আমাদের এমবিএ পার্ট 1 এই যে সকল শিক্ষার্থী তোমরা রয়েছো তাদের সকলের সাথেই আজকের এই ক্লাসটা আমি নেব। তোমাদের যেই কোর্সের ক্লাস নিব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তোমরা নিশ্চয়ই জানো যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্স আছে এবং এর আগেও আমি তোমাদের সাথে এই কোর্স থেকে 3টা ক্লাস নিয়েছি। আজকে এটা আমার 4র্থ ক্লাস তোমাদের সাথে। তো আজকে আমি তোমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা বিইপি অ্যানালাইসিস। আর তোমরা আসলে জানো যে আমি বা আমার সাথে তোমাদের পরিচিতি পর্বটা আগেই হয়ে গেছে, বা তোমরা আমাকে ফেস টু ফেস হয়তো দেখোনি, কিন্তু ক্লাস এর আগেও নিয়েছি, সেই সুবাদে তোমরা আমাকে চেনো। আমি মোসাম্মদ সাবিলা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমরা আমাদের পার্টটি নিয়ে কথা বলি, বা আজকে আমরা দেখি যে ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস আসলে কি, বা এই টপিকসটা নিয়ে আমরা একটু কথা বলবো বা ডিটেলস আলোচনা করব। আজকের পাঠের যে লার্নিং অবজেক্টিভ বা লার্নিং আউটকাম যেটা প্রিয় শিক্ষার্থী, সেটা হলো অ্যাট দ্য এন্ড অফ দিস লেসন স্টুডেন্ট উইল বি এবল টু টেল ইন ডিটেল অ্যাবাউট বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট। আমি লার্নিং আউটকামটাকে জাস্ট একটা সেন্টেন্সেই শেষ করেছি প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ তোমরা বিইপি সম্বন্ধে ডিটেলে বলতে পারবে, বা মোট কথা হচ্ছে তোমরা বিইপি থেকে যে তোমাদের প্রশ্নগুলো হয় বা যে ম্যাথগুলো হয় সেগুলো তোমরা সলভ করতে পারবে, অর্থাৎ ডিটেলে এটা সম্বন্ধে তোমরা জ্ঞান অর্জন করবে বা ডিটেল এটা সম্বন্ধে তোমরা বলতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা যেটা দেখব, ডিটারমাইনিং দ্য বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট। অ্যাকচুয়ালি আমরা প্রথমে ডেফিনেশনটা দেখবো প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ বিইপি পয়েন্ট আসলে কি, বা ব্রেক ইভেন পয়েন্টটা আসলে কোন পয়েন্টটাকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলছি। দেখো এখানে ডেফিনেশন দেওয়া আছে, দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্য পয়েন্ট হোয়ার দ্য গেইনস ইকুয়াল টু লসেস। অর্থাৎ গেইন সমান সমান লস, যেখানে গেইন এবং লস দুটাই সমান। দ্য পয়েন্ট ডিফাইন হোয়েন অ্যান ইনভেস্টমেন্ট উইল জেনারেট এ পজিটিভ রিটার্ন। অর্থাৎ এই পয়েন্টটাই মানে ইন্ডিকেট করে যে এর পর থেকে ইনভেস্টমেন্ট যিনি করেছেন তিনি একটা পজিটিভ রিটার্ন পাবেন। দ্য পয়েন্ট হোয়ার সেলস অর রেভিনিউ ইকুয়াল বা সেলস অর রেভিনিউ ইকুয়াল টু এক্সপেন্সেস। অর্থাৎ ওই পয়েন্টটাতে প্রতিষ্ঠানের সেলস অথবা মানে বিক্রয় অথবা আয় এক্সপেন্স বা ব্যয়ের সমান হয়ে থাকে। অর্থাৎ যেখানে আমরা বলছি যে ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্য লেভেল অফ দ্য সেলস অ্যাট হুইচ রেভিনিউ ইকুয়াল টু এক্সপেন্স। অর্থাৎ রেভিনিউ এবং এক্সপেন্স সমান। এখানে রেভিনিউ অথবা সেলস বলা রয়েছে, অর্থাৎ সেলসও কিন্তু রেভিনিউ আমরা জানি যে আমাদের ক্রয় বিক্রয়কারী যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সেলস থেকেই রেভিনিউ হয়ে থাকে। আর সকল কস্টগুলো এই রেভিনিউ এবং কস্টগুলো সমান, অর্থাৎ ওই পয়েন্টে আমরা বলতে পারি দ্য নেট ইনকাম ইজ জিরো। দ্য নেট ইনকাম ইজ জিরো। দ্য পয়েন্ট, দেখো আরো বলা আছে, দ্য পয়েন্ট হোয়ার টোটাল কস্ট ইকুয়াল টোটাল রেভিনিউ। মানে আমরা বিভিন্নভাবে এটাকে দেখিয়েছি। দেয়ার ইজ নো প্রফিট মেড অর নো লস ইনকার্ড অ্যাট দ্য ব্রেক ইভেন পয়েন্ট। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টে কোনো প্রফিটও হয় না, আবার কোনো লসও মানে সংগঠিত হয় না। ইট ইজ দ্য লোয়ার লিমিট অফ দ্য প্রফিট হোয়েন প্রাইস আর সেট অ্যান্ড মার্জিন। মানে এটা হচ্ছে সবচেয়ে লোয়ার লিমিট, অর্থাৎ আমি যদি প্রফিট করতে চাই তাহলে আমাকে এর চেয়ে বেশি বিক্রি করতে হবে অথবা এর চেয়ে বেশি দামে বিক্রি করতে হবে। মোট কথা এর চেয়ে বেশি বা ওই লিমিটটা ক্রস করলে আমি হয়তো পজিটিভ রিটার্ন পাবো। তার আগ পর্যন্ত আমার রেভিনিউ এবং এক্সপেন্সেস ইকুয়াল, অর্থাৎ দুটাই সমান। তাহলে আমরা বলতে পারি যে ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্য লেভেল অফ সেলস at which revenue equal to expenses and there is net income is zero বা there is no profit or no loss। মানে সেখানে কোনো প্রফিটও নেই, কোনো লসও নেই, আয় এবং ব্যয় সমান। অর্থাৎ
কি সমচ্ছেদ বিন্দু, আমরা ব্রেক ইভেন পয়েন্টকে বলে থাকি যে সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু হচ্ছে ওই বিন্দু যেখানে একটা প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান, অর্থাৎ আয়ের পরিমাণ ইজিক্যাল টু ব্যয়ের পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটু ডিটেলসে দেখব, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এখানে দেখো আমি একটা কার্ভ সহ তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই কার্ভটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট কি তা বলতে পারবো। তার আগে আমরা আরেকটু এখানে আবারও দিয়ে দিয়েছি, অ্যাট দিস পয়েন্ট দ্য ইনকাম অফ দ্য বিজনেস এক্স্যাক্টলি ইকুয়াল টু এক্সপেন্ডিচার। একই কথা, ইফ প্রোডাকশন ইজ ইনহ্যান্সড, যদি আমরা প্রোডাকশন বাড়াই তাহলে বিয়ন্ড দিস লেভেল প্রফিট শ্যাল অ্যাক্রু টু দ্য বিজনেস, অ্যান্ড if it is decreased from this level loss shall be suffered by this business। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, যে আমরা জানি যে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু হচ্ছে ওই বিন্দু যেখানে এক্স্যাক্টলি একদম অ্যাকুরেট ব্যয় এবং আয় এবং ব্যয় সমান। যদি আমরা ওই বিন্দুর চেয়ে বেশি পরিমাণ উৎপাদন করি বা বিক্রি করি তাহলে আমাদের প্রফিট হওয়া শুরু হবে, আর যদি আমরা ওই বিন্দুর চেয়ে কম পরিমাণ উৎপাদন করি বা বিক্রি করি তাহলে আমাদের প্রতিষ্ঠান লস করবে। অর্থাৎ যেটা দাঁড়ালো যে সমচ্ছেদ বিন্দু হচ্ছে একটা বিন্দু যেখানে আয় এবং ব্যয় সমান। ওই বিন্দুর চেয়ে কম পরিমাণ যদি আমরা প্রোডাকশন করি তাহলে আমাদের লস হবে, আর বেশি প্রোডাকশন করলে হয়তো আমাদের লাভ হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা কার্ভ দেখানো আছে। দেখো আমাদের দুইটা রেখা আমরা দেখতে পাচ্ছি, একটা হরিজন্টালি একটা ভার্টিক্যালি। তো এইখানে দেখো আমরা রেভিনিউ দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি ইউনিট সোল্ড, অর্থাৎ এই রেখাতে আমরা বলতে পারছি যে কত ইউনিট পরিমাণ সোল্ড করেছি। এই রেখাতে আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আমাদের ফিক্সড লাইন কার্ভ হচ্ছে এটা। এখান দিয়ে আমরা যদি কার্ভ টেনে দিই, ফিক্সড কস্ট, যেটা আমরা ফিক্সড কস্টের ধারণা তোমাদের আছে, তারপরেও আমি এই ক্লাসে আবারও দিয়ে দিব ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্টের লেভেল এটা, যেটা ফিক্সড কস্ট বলা হচ্ছে। আর ভেরিয়েবল কস্ট তো তোমরা জানো, পার ইউনিট প্রোডাকশনের সঙ্গে সঙ্গে ভেরিয়েবল কস্ট কিন্তু বাড়তে থাকে। পার ইউনিট প্রোডাকশনের সঙ্গে সঙ্গে ভেরিয়েবল কস্ট বাড়তে থাকে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট কার্ভ বা ভেরিয়েবল কস্ট লাইন। দুইটার সমন্বয় হচ্ছে টোটাল কস্ট, দুইটার সমন্বয়ে টোটাল কস্ট। এখন এই দুইটার সম্মিলিত যে জায়গাটা, এই যে এটাকে আমরা বলছি ব্রেক ইভেন পয়েন্ট বা বিইপি। দেখো, ব্রেক ইভেন পয়েন্ট বা বিইপি। এখন এই ব্রেক ইভেন পয়েন্টের ওপরে যদি আমি বিক্রি করি তাহলে এই এরিয়াটা হচ্ছে আমার প্রফিট এরিয়া, এটা হচ্ছে আমার প্রফিট এরিয়া। আর ব্রেক ইভেন পয়েন্টের নিচে যদি আমার সেল হয় প্রতিষ্ঠানের তাহলে এটা হচ্ছে আমার লস এরিয়া। অর্থাৎ এই জায়গাটা যদি আমি টানি, এই জায়গাটা, এই মিলিত জায়গাটা, এটা আমার বিইপি। এখন এর ওপরে যদি আমি ইউনিট সোল্ড করতে পারি তাহলে সেটা হবে আমার প্রফিট, আর এর নিচে যদি আমার ইউনিট সোল্ড হয় তাহলে সেটা হবে আমার লস। তো প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের বিইপি কার্ভ, ব্রেক ইভেন অ্যানালাইসিসের কার্ভ। এই কার্ভটা আমরা আরো ডিটেলসে বুঝতে পারবো যদি আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী, দেখো ব্রেক ইভেন অ্যানালাইসিস, এই ব্রেক ইভেন অ্যানালাইসিস করতে গিয়ে আমাদের বেশ কিছু জিনিস বা বেশ কিছু বিষয় সম্বন্ধে একটু নলেজ নিতে হবে বা জ্ঞান অর্জন করতে হবে। আমি জানি যে এই বিষয়গুলো এর আগেও তোমরা পড়েছো, আমি তোমাদের পড়িয়েছি, মানে গত ক্লাসগুলোতে, তোমরা জানো কিনা আমি জানি না। আমাদের সেকেন্ড চ্যাপ্টারে যে কস্ট ক্লাসিফিকেশন পড়িয়েছি, তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা হয়েছে। তো আবারও আজকে আমরা একটু স্মরণ করিয়ে দিতে চাই আজকে আমাদের ক্লাসের সুবিধার্থে, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। দেখো দেওয়া আছে, ইন অর্ডার টু ক্যালকুলেট হাউ প্রফিটেবল এ প্রোডাক্ট উইল বি উই মাস্ট ফার্স্ট লুক অ্যাট দ্য কস্ট প্রাইস অ্যান্ড রেভিনিউ ইনভলভড। অর্থাৎ প্রথমেই আমাদেরকে কস্ট প্রাইস এবং রেভিনিউ সম্বন্ধে বিষয়গুলো জ্ঞান অর্জন করে নিতে হবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যদি আমরা প্রফিট বা নির্ধারণ করতে চাই, কিংবা বিইপি প্রফিট নির্ধারণ করতে গেলে আমরা প্রথমে বিইপিটা নির্ধারণ করে নিই যে কোন পয়েন্টে আমাদের আয়টা মানে ব্যয়টা টোটাল উঠে আসছে। অর্থাৎ আমরা বলেছি যে বিইপি বা সমচ্ছেদ বিন্দু হচ্ছে ওই বিন্দু যেখানে প্রফিট এবং লস হয় না কিন্তু আয় এবং ব্যয় সমান। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ওই পয়েন্টটা নির্ধারণ করা যেখানে আয় এবং ব্যয় সমান। তারপরে নেক্সট কাজ আমরা কি করব, আমরা আমাদের তার চেয়ে বেশি পরিমাণে প্রোডাকশন করলে বা কি পরিমাণ প্রোডাকশন করলে আমাদের প্রফিট বেশি হবে, তো সেই জিনিসটা আমাদের যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমাদেরকে বেসিক কিছু জিনিসের উপর ধারণা থাকতে হবে। তো প্রথমে দেখো, দেয়ার আর টু বেসিক টাইপ অফ কস্ট অফ এ কোম্পানি ইনকার্স। অর্থাৎ এখানে বলছে যে একটা কোম্পানির বেসিক কস্ট হচ্ছে দুই প্রকার, একটা ভেরিয়েবল কস্ট আর একটা হচ্ছে ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট। এই ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট সম্বন্ধে তোমরা জানো, তারপরেও আমি এখানে একটু দিয়ে দিয়েছি। ভেরিয়েবল cost are cost that change with the change in production.
লেভেল অর সেলস, অর্থাৎ একটা প্রোডাকশন লেভেল বা প্রোডাকশনের স্তর চেঞ্জের সাথে সাথে বা প্রত্যেকটা প্রোডাকশনের সঙ্গে সঙ্গে ভেরিয়েবল কস্ট মানে চেঞ্জ হয়ে যায়। যত আমাদের উৎপাদন যদি বেড়ে যাবে তাহলে ভেরিয়েবল কস্ট বাড়বে, আমাদের উৎপাদন যদি কমে যায় তাহলে ভেরিয়েবল কস্ট কমে যাবে। দেখো এক্সাম্পল বলা আছে কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজড ইন দ্য প্রোডাকশন অফ দ্য গুডস, অর্থাৎ আমরা যদি পণ্য প্রোডাক্ট করি তাহলে যে ম্যাটেরিয়ালসটা লাগবে, যত বেশি প্রোডাকশনে করব তত বেশি ম্যাটেরিয়ালস লাগবে, যত কম প্রোডাকশন করব তত কম ম্যাটেরিয়াল লাগবে, অর্থাৎ এই ম্যাটেরিয়ালটা ভ্যারি করছে প্রোডাকশনের ওপর। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে ভেরিয়েবল কস্ট আর দ্যাট কস্ট হুইচ আর চেঞ্জড ইন দ্য প্রোডাকশন লেভেল, অর্থাৎ প্রোডাকশন লেভেল বা প্রোডাকশন লেভেলের সাথে যেই কস্টগুলো একেবারেই প্রপোর্শনেটলি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট হারে চেঞ্জ হয়ে যায়, তাকে আমরা ভেরিয়েবল কস্ট বলি। আমরা জানি যে ভেরিয়েবল কস্ট হচ্ছে একক প্রতি কিন্তু ফিক্সড, তোমরা তো এটা জানো ভেরিয়েবল কস্ট একক প্রতি ফিক্সড। নেক্সট হচ্ছে ফিক্সড কস্ট। দেখো ফিক্সড কস্ট তাহলে আমরা কি বলবো, যে ফিক্সড কস্ট দ্যাট মিনস হুইচ কস্ট দ্যাট আর নট চেঞ্জ ইন দ্য প্রোডাকশন লেভেল অর সেলস, অর্থাৎ যেগুলো প্রোডাকশন লেভেল বা সেলস এর সঙ্গে চেঞ্জ হয়ে যায় না, একদম প্রপোর্শনেটলি চেঞ্জ হয়ে যায় না, সেগুলোকে আমরা বলছি ফিক্সড কস্ট। কিন্তু একটা লেভেলের পরে হয়তো ফিক্সড কস্ট চেঞ্জ হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট মানে প্রতিষ্ঠানের যে উৎপাদন ক্ষমতা বা ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির মধ্যে যদি প্রোডাকশন করা হয় তাহলে এই ফিক্সড কস্ট কিন্তু চেঞ্জ হয় না। দেখো দেখো বলছে যে দ্য ফিক্সড কস্ট রিমেইন রাফলি দ্য সেম রিগার্ডলেস অফ সেলস আউটপুট লেভেল। এক্সাম্পল ইনক্লুড রেন্ট, ইন্স্যুরেন্স। ধরো আমরা একটা কারখানা ভাড়া নিয়েছি, তার রেন্ট, এই রেন্টটা কিন্তু যতক্ষণ পর্যন্ত কারখানাকে আমরা এক্সটেনশন না করব ততক্ষণ পর্যন্ত রেন্টটা কিন্তু সেম। কিংবা ইন্স্যুরেন্স হতে পারে ওই প্রতিষ্ঠানের, সেগুলো কিন্তু অনেক সময় আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে বা যে পরিমাণ ক্যাপাসিটির উপর আমরা ইন্স্যুরেন্স পেইড করছি সেই পরিমাণের উপর কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ ফিক্সড কস্ট বলতে আমরা বলছি যেগুলো একটা প্রোডাকশন ক্যাপাসিটি পর্যন্ত একই থাকে। প্রোডাকশন ক্যাপাসিটি প্রতিষ্ঠানের চেঞ্জ হলে হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট ক্যাপাসিটি পর্যন্ত সেম থাকে, তাকে আমরা ফিক্সড কস্ট বলছি। যেগুলো প্রোডাকশন লেভেলের সাথে হয়তো চেঞ্জ হয় না। হয়তো আমার ক্যাপাসিটি হচ্ছে 1,00,000, আমি হয়তো এখন 50,000 প্রোডাকশন করছি, কিন্তু 1,00,000 পর্যন্ত আমার ফিক্সড কস্ট কিন্তু ফিক্সড। কিন্তু ভেরিয়েবল কস্ট প্রত্যেকটা ইউনিটেই চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি 50,000 করলে একরকম হচ্ছে, 51,000 করলে আরেক রকম হচ্ছে। কিন্তু ফিক্সড কস্ট আমার 51,000, 52, 60, 80, 1,00,000 পর্যন্ত সেম। এই হচ্ছে আমাদের ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টের ধারণা আমাদের ব্রেক ইভেন অ্যানালাইসিস এর জন্য। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও আমাদের আরো কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ইউনিট প্রাইস। Unit price, the amount of the money charged to the customer for the each unit of the product or service, অর্থাৎ একটা প্রোডাক্ট বা একটা সেবা বিক্রয় করার জন্য একজন কাস্টমারের কাছ থেকে যেই পরিমাণ চার্জ করা হয় তাকে আমরা বলছি ইউনিট প্রাইস। অর্থাৎ যেই টাকাতে আমরা একটা প্রোডাক্ট সেল করি সেটাকে বলছি ইউনিট প্রাইস। টোটাল কস্ট, the sum of the fixed cost and total variable cost for any given level of the production। দেখো এখানে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট দুইটাকে মিলে আমরা বলছি টোটাল কস্ট। ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট দুইটাকে মিলে আমরা বলছি টোটাল কস্ট। নেক্সট দেখো টোটাল ভেরিয়েবল কস্ট, দ্য প্রোডাক্ট অফ এক্সপেক্টেড ইউনিট সেলস অ্যান্ড ভেরিয়েবল ইউনিট কস্ট, অর্থাৎ আমরা যে পরিমাণ এক্সপেক্টেড ইউনিট সেল করব সেই এক্সপেক্টেড ইউনিটকে ভেরিয়েবল ইউনিট কস্ট অর্থাৎ পার ইউনিট ভেরিয়েবল কস্ট দ্বারা যদি গুণ করি, পার ইউনিট ভেরিয়েবল কস্ট দ্বারা যদি গুণ করে নিই তাহলে আমরা টোটাল ভেরিয়েবল কস্ট পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য রাখো আমরা যদি পার ইউনিট ভেরিয়েবল কস্ট, এখানে যেটা বলা হচ্ছে যে দেখো এক্সপেক্টেড ইউনিট সেলস অর্থাৎ কি পরিমাণ ইউনিট আমরা সেলস করব, 10,000, 5,000, 15,000, 20,000 যেটাই হোক না কেন, সেটাকে আমরা ভেরিয়েবল ইউনিট কস্ট দ্বারা গুণ করে নিব। ভেরিয়েবল ইউনিট কস্ট দ্বারা যদি গুণ করে নিই তাহলে আমরা পাবো টোটাল ভেরিয়েবল কস্ট। এবার আমরা যাব টোটাল রেভিনিউ, দ্য প্রোডাক্ট অফ দ্য এক্সপেক্টেড ইউনিট সেলস অ্যান্ড ইউনিট প্রাইস, অর্থাৎ আমাদের টোটাল রেভিনিউ তাহলে কোনটা হবে, টোটাল এক্সপেক্টেড যে ইউনিটটা রয়েছে সেটাকে যেই পরিমাণ আমরা সেল করতে চাই তাকে ইউনিট প্রাইস দ্বারা গুণ করবো। এই যে ইউনিট প্রাইস, এই ইউনিট প্রাইস দ্বারা যদি গুণ করি তাহলে টোটাল রেভিনিউ পাবো। প্রফিট অর লস, দেখো প্রফিট অর লস যেটা বলছে যে দ্য মনিটারি গেইন অর লস রেজাল্টিং ফ্রম রেভিনিউ আফটার সাবস্ট্রাক্টিং অল অ্যাসোসিয়েটেড কস্ট, অর্থাৎ আমরা যে পরিমাণ রেভিনিউ পাবো, যে পরিমাণ আয় হবে, সেই আয় থেকে আমাদের সকল অ্যাসোসিয়েটেড কস্ট মানে জড়িত যে সকল কস্ট বা ব্যয় রয়েছে সেটাকে যদি আমরা সাবস্ট্রাক্ট করে দিই, মাইনাস করে দিই। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো আমরা বলছি যে রেভিনিউ থেকে সকল পরিমাণ কস্ট
এই যে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট ইজ ইকুয়াল টু প্রফিট অর লস। যদি আমাদের রেভিনিউ বেশি হয় তাহলে আমাদের প্রফিট হবে, আর যদি আমাদের কস্ট বেশি হয়ে যায় তাহলে হয়ে যাবে লস। অর্থাৎ রেভিনিউ আফটার সাবস্ট্রাক্টিং অল অ্যাসোসিয়েটেড কস্ট, সকল কস্টকে আমরা যদি সাবস্ট্রাক্ট করি রেভিনিউ থেকে তাহলে আমরা পাবো প্রফিট অর লস। তো প্রিয় শিক্ষার্থী, ব্রেক ইভেন অ্যানালাইসিসের জন্য মেইনলি এই বিষয়গুলো আমাদের জানা খুব জরুরি। আমরা এরপরে চলে যাব অ্যাজাম্পশন বা অনুমান। এই ব্রেক ইভেন অ্যানালাইসিস করতে গিয়ে আমাদের কিছু স্বতঃসিদ্ধ বা কিছু অনুমান করে নিতে হয়, বা কিছু শর্ত রয়েছে এগুলোর উপর কি বলবো, এগুলো ধরে নেওয়া হয় যে এরকমই হবে। দেখো এখানে বলা আছে অল এলিমেন্ট অফ কস্ট, অল এলিমেন্ট অফ কস্ট অর্থাৎ কস্টের সকল উপাদান, অ্যাজ ফর এক্সাম্পল প্রোডাকশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেলিং, ডিস্ট্রিবিউশন। মোটামুটি এই কস্টগুলোই হয়ে থাকে, প্রোডাকশন হতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, সেলিং বা ডিস্ট্রিবিউশন হতে পারে। এই কস্টগুলো ক্যান বি ডিভাইডেড ইন্টু ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কম্পোনেন্টস। অর্থাৎ এখানে অ্যাজাম করা হচ্ছে বা অনুমান করা হয় যে প্রতিষ্ঠানের যে সকল কস্টগুলো রয়েছে প্রত্যেকটা কস্ট মাত্র দুইটি কম্পোনেন্টের মধ্যে বিভক্ত হবে। তার মধ্যে একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ভেরিয়েবল। দুইটি কম্পোনেন্টের মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা ফিক্সড আর একটা ভেরিয়েবল। আই রিপিট, all element of cost, all element of cost can be divided into fixed and variable. All element of cost can be divided into fixed and variable. অর্থাৎ সকল কস্টগুলো ফিক্সড এবং ভেরিয়েবলে বিভক্ত হবে, এছাড়া আর কোনো কস্ট সেখানে থাকবে না। ভেরিয়েবল কস্ট রিমেইন কনস্ট্যান্ট পার ইউনিট। আমরা যেটা বলেছিলাম যে ভেরিয়েবল কস্ট একক প্রতি ফিক্সড বা কনস্ট্যান্ট, এখানে বলা হচ্ছে চেঞ্জ হচ্ছে না, পার ইউনিট অফ আউটপুট। আরেকটা বলছে ফিক্সড কস্ট রিমেইন কনস্ট্যান্ট অ্যাট অল ভলিউম অফ আউটপুট। অর্থাৎ ফিক্সড কস্ট মানে আমরা যেই পরিমাণ উৎপাদন করতে চাচ্ছি সেই পরিমাণ উৎপাদন পর্যন্ত ফিক্সড কস্ট রিমেইন কনস্ট্যান্ট, অর্থাৎ ফিক্সড কস্ট ফিক্সড থাকবে। আমাদের যেই পরিমাণ আউটপুট লেভেল বা আউটপুট ভলিউম, ওই আউটপুট লেভেল পর্যন্ত ফিক্সড কস্ট একই থাকবে বা সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। Selling price per unit remain unchanged or constant at all level of output. আমরা যত পরিমাণে উৎপাদন করি আর বিক্রি করি আমাদের সেলিং প্রাইস পার ইউনিট সেম থাকবে, সেটা চেঞ্জ হবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে অ্যাজাম্পশন কি দাঁড়ালো? থার্ড অ্যাজাম্পশন যেটা বলছে যে সেলিং প্রাইস পার ইউনিট রিমেইন আনচেঞ্জড অর কনস্ট্যান্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত বা আমরা যেই পরিমাণ টার্গেট সেলস করছি বা বিক্রি করতে চাচ্ছি সেই পরিমাণ পর্যন্ত সেলিং প্রাইস আনচেঞ্জড থাকবে বা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ চেঞ্জ হবে না। ভলিউম অফ প্রোডাকশন ইজ দ্য অনলি ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্সেস কস্ট। অর্থাৎ প্রোডাকশনের যে ভলিউম সেখানে মানে কস্টের যেটা সেটাই শুধু প্রভাব ফেলবে, মানে ইনফ্লুয়েন্স ফেলবে শুধুমাত্র কস্ট, আদার্স অন্য কোনো ইনফ্লুয়েন্স সেখানে থাকবে না। There will be no change in the general price level. সেখানে আরেকটা জিনিসও চিন্তা করা হয় যে জেনারেল প্রাইস লেভেল চেঞ্জ হবে না। There is one product and in case of multi product the sales remain constant. এখানে বলা হচ্ছে যে একটা প্রোডাক্ট হোক কিংবা মাল্টি প্রোডাক্ট হোক সেলস অবশ্যই কনস্ট্যান্ট থাকবে বা চেঞ্জ হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের মূল যে অ্যাজাম্পশনগুলো সেগুলো কি দাঁড়ালো? মূল অ্যাজাম্পশন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে অল এলিমেন্ট অফ কস্ট ক্যান বি ডিভাইডেড ইন্টু ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কম্পোনেন্ট। অল এলিমেন্ট অফ কস্ট ক্যান বি ডিভাইডেড ইন্টু ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কম্পোনেন্ট, অর্থাৎ সকল কস্টকে আমরা ভেরিয়েবল এবং ফিক্সড কস্টে ডিভাইডেড করছি বা ভাগ করছি। ভেরিয়েবল কস্ট রিমেইন কনস্ট্যান্ট পার ইউনিট অফ আউটপুট, এটা একটা। সেকেন্ড যেটা দাঁড়ালো ফিক্সড কস্ট রিমেইন আনচেঞ্জড অল ভলিউম অফ আউটপুট, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফিক্সড কস্ট কনস্ট্যান্ট। তারপর বললাম সেলিং প্রাইস পার ইউনিট রিমেইন আনচেঞ্জড অ্যাট অল লেভেল অফ আউটপুট। তারপর বললাম যে আরেকটা জিনিস সেটা হচ্ছে শুধুমাত্র কস্ট আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে, আদার্স অন্য কোনো ফ্যাক্টর সেখানে আমাদেরকে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করছে না। তারপর বললাম যে প্রাইস লেভেল, জেনারেল প্রাইস লেভেল যেটা সেটাও থাকবে আনচেঞ্জড। তারপর বললাম যে সেখানে যদি একটা প্রোডাক্ট আমরা প্রোডাকশন করি কিংবা একাধিক প্রোডাক্ট আমাদের সেলস কনস্ট্যান্ট থাকবে বা সেলস
আনচেঞ্জড থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, এইগুলো ছিল আমাদের অ্যাজাম্পশন, অর্থাৎ আমাদের বিইপি অ্যানালাইসিসের জন্য এই অনুমানগুলো আমাদের করে নিতে হয়। নেক্সট আমরা যাব বিইপি ক্যালকুলেশন মেথড। এই বিইপি ক্যালকুলেশনের জন্য আমাদের কয়েকটা মেথড আমরা ইউজ করি। The following method can be used BEP calculation for BEP calculation. As for example, প্রথম যেটা মেথডটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ইকুয়েশন মেথড। ফার্স্ট মেথডটা হচ্ছে ইকুয়েশন মেথড। নেক্সট হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন মেথড, গ্রাফিক্যাল মেথড, শিডিউল মেথড। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে তোমাদের সাথে ইকুয়েশন মেথড এবং কন্ট্রিবিউশন মার্জিন মেথড এই দুটো মেথড নিয়ে কথা বলবো। মেইনলি তোমাদের ম্যাথগুলো এই দুটো মেথডের মাধ্যমেই সলভ করা হয়ে থাকে। এই দুটো মেথড বেশি প্রচলিত আর কি বিইপি ক্যালকুলেশনের জন্য, বিশেষ করে ইকুয়েশন মেথড। আর কন্ট্রিবিউশন মার্জিন মেথডটাও আমাদের জানা উচিত, কারণ আমাদের ম্যাথগুলো বিভিন্নভাবে থাকে। গ্রাফিক্যাল এবং শিডিউল মেথড জাস্ট আমি একটু ধারণা দিয়ে যাব, কিন্তু আমি ডিটেলস আলোচনা করব ইকুয়েশন মেথড এবং কন্ট্রিবিউশন মার্জিন মেথড। প্রথমেই দেখো, আমরা বিইপি ইকুয়েশন মেথডে যাচ্ছি। দ্য ব্রেক ইভেন পয়েন্ট কে আমরা ধরছি এন দ্বারা, এখানে ধরে নিচ্ছি ইন টার্ম অফ ইউনিট সেলস, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টের যে পরিমাণ সেলস হবে সেটাকে আমরা বলছি এন দ্বারা প্রকাশ করছি। আর একটা বলছি যে টোটাল রেভিনিউকে টিআর দ্বারা প্রকাশ করছি আর টোটাল কস্টকে টিসি দ্বারা প্রকাশ করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু আগে জেনেছো যে বিইপি তে টোটাল রেভিনিউ ইজ ইকাল টু টোটাল কস্ট, অর্থাৎ টিআর ইজ ইকাল টু টিসি। টোটাল রেভিনিউ ইজ ইকাল টু টোটাল কস্ট। তাহলে টোটাল রেভিনিউ বলতে আমরা কাকে বুঝবো কিভাবে বুঝবো? টোটাল রেভিনিউ ক্যালকুলেশন আমরা কিভাবে করব? তাহলে টোটাল রেভিনিউ বলতে আমরা বুঝবো যে আমাদের যে পরিমাণ সেল হয়েছে, দেখো এখানে এসপি দ্বারা দেখানো আছে, এখানে তোমরা এটা দেখলে ভালো বুঝতে পারবে। এসপি বলছে এসপি ইজ দ্য ইউনিট সেলস প্রাইস, অর্থাৎ সেলিং প্রাইস পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট, এই সেলিং প্রাইস পার ইউনিটকে আমরা কি দ্বারা গুণ করব? আমরা যেই পরিমাণ ইউনিট সেল করব সেই পরিমাণ ইউনিট দ্বারা গুণ করব। তোমরা যদি এখানে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে, এই যে এখানে আমরা বলছি যে ইন টার্ম অফ ইউনিট সেলস, সেলস হচ্ছে এন, এন হচ্ছে নাম্বার অফ ইউনিট সোল্ড ফর বিইপি, অর্থাৎ বিইপির জন্য যে পরিমাণ আমাদের সেল সোল্ড করতে হবে সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করছি। তাহলে এই এন এর সাথে যদি আমরা এসপি অর্থাৎ সেলিং প্রাইস পার ইউনিট গুণ করি তাহলে আমাদের টোটাল রেভিনিউ হয়ে যাবে। আর টোটাল কস্ট আমরা বলেছিলাম যে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। একটু আগে আমরা দেখেছিলাম যে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট ইজ ইকাল টু টোটাল কস্ট। তো টোটাল ফিক্সড কস্ট তো এখানে আছে, আর টোটাল ভেরিয়েবল কস্ট আমরা কি বলেছিলাম প্রিয় শিক্ষার্থী? একটু আগেই বলেছিলাম যে টোটাল ইউনিট ভেরিয়েবল কস্টকে আমাদের এই যে নাম্বার অফ ইউনিট সোল্ড ফর বিইপি এটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা টোটাল ভেরিয়েবল কস্ট পেয়ে যাব। তাহলে এটা টোটাল ফিক্সড কস্ট, এটা টোটাল ভেরিয়েবল কস্ট। এখানে ইউনিট ভেরিয়েবল কস্ট গুণ এন, এন হচ্ছে নাম্বার অফ ইউনিট সোল্ড ফর বিইপি, অর্থাৎ সেলের কোয়ান্টিটি, এটা যে পরিমাণ সেল করতে চাই সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করেছি। আর এসপি হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট, অর্থাৎ ধরো আমরা 10 টাকা করে একটা প্রোডাক্ট সেল করলাম, তাহলে 10 টাকা হচ্ছে এসপি, আর আমরা সেল করলাম 10,000, তাহলে 10,000 হচ্ছে এন। তাহলে এই 10,000কে 10 দ্বারা গুণ করলে আমরা কি পাবো? টোটাল রেভিনিউ। আর টোটাল কস্ট কি পাবো? টোটাল ফিক্সড কস্ট আর ইউনিট ভেরিয়েবল কস্টকে গুণ করব আমাদের সেলের পরিমাণ দ্বারা, অর্থাৎ আমরা যে 10,000 সেলস করছি সেটার পরিমাণ দ্বারা গুণ করে নিলে আমরা পাবো এটা। তাহলে প্রিয় শিক্ষার্থী, নেক্সট আমরা দেখব যে আমাদের ইকুয়েশন মেথডটা কিভাবে হতে পারে। এই দুটাকে আমরা যে দেখো, আমরা ইকুয়েশন তো এর আগেও করেছি, ইকুয়েশনের রুলস অনুযায়ী আমরা কি করে নিলাম, এসপি গুণিত এন তো থাকলোই, ওই পাশে থেকে আমরা ইউভিসি গুণিত এন অর্থাৎ ইউনিট ভেরিয়েবল কস্ট গুণিত নাম্বার অফ ইউনিট সোল্ড, এটাকে আমরা কি করলাম, বাম পাশে নিয়ে আসলাম। বাম পাশে নিয়ে আসলে ওই পাশে ছিল প্লাস, এ পাশে এসে আমাদের কি হয়ে গেল, সেটা মাইনাস হয়ে গেল। আর টোটাল ফিক্সড কস্টকে আমরা ডান পাশে রেখে দিলাম। নেক্সট দেখো, এখন আমাদের দুটার মধ্যে এন রয়েছে, সুতরাং আমরা এন কে কমন নিয়ে নিলাম। এন কে যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের বা এন কে দেখো আমরা এসপি মাইনাস ইউভিসি, এসপি অর্থাৎ সেলিং প্রাইস পার ইউনিট, আই রিপিট সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ইউভিসি অর্থাৎ ইউনিট ভেরিয়েবল কস্ট, বা ভিসি বলতে পারি আমরা, ভেরিয়েবল কস্ট, বা শুধু ভি নামেও আমরা প্রকাশ করতে পারি, ভি অর্থাৎ অনেক সময় আমরা ম্যাথের ক্ষেত্রে লিখি এস মাইনাস ভি অর্থাৎ সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভি অর্থাৎ ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজিক্যাল টু টিএফসি অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট। এখন আমরা যদি আবারও এটার
স্থান পরিবর্তন করি বা জায়গা তো ওই পারে দিয়ে দিই, তাহলে n সমান সমান কি দাঁড়ায়? n তো এটার সাথে গুণিত অবস্থায় আছে, ওই পাশে যদি চলে যায় তাহলে সেটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি জানি যে ডান পাশ থেকে বাম পাশ পরিবর্তিত হলে সেটা তার কি চিহ্ন পরিবর্তিত হয়ে যায়, তো এই পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে সেটা কি হয়ে যাবে? ভাগ। তাহলে টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই এসপি মাইনাস ইউনিট ভেরিয়েবল কস্ট। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে ব্রেক ইভেন পয়েন্ট ইজিক্যাল টু টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ইউনিট ভেরিয়েবল কস্ট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ইকুয়েশনটা বুঝতে পেরেছো। এটা কিন্তু ইকুয়েশন, সঙ্গে সঙ্গে আমাদের অঙ্ক করার জন্য একটা সূত্র। এখানে দেখো, দ্য কোয়ান্টিটি অফ এসপি মাইনাস ইউভিসি বা ভিসি যেটা ইজ অফ ইন্টারেস্ট ইট ওন রাইট অ্যান্ড ইজ কল্ড দ্য ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। এটাকে কিন্তু ইউনিট কন্ট্রিবিউশন মার্জিনও বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা যেটা বললাম যে এসপি মাইনাস ভিসি, এটাকে আমরা ইউনিট কন্ট্রিবিউশন মার্জিনও বলে থাকি। It is the marginal profit per unit or alternatively the proportion of each sales that contribute the fixed cost. এটা আসলে মার্জিনাল প্রফিট পার ইউনিট, অর্থাৎ পার ইউনিট প্রতি মার্জিনাল কস্টও এটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যে সূত্রগুলো দেখব, আরেকটু ওখানে তো দেখলাম, ওখানে আমরা যেটা দেখেছি ওই একইভাবে ওই সূত্রগুলো এখানে দেখো দেওয়া আছে। বিইপি ইন ইউনিট সমান সমান এফসি ডিভাইডেড বাই এস মাইনাস ভিসি। এফসি দ্যাট মিনস নিচে দেওয়া আছে দেখো টোটাল ফিক্সড কস্ট, এফসি টোটাল ফিক্সড কস্ট, এই যে এফসি ইজ ইকাল টু টোটাল ফিক্সড কস্ট, যেটা আমরা বললাম টিএফসি। আর হচ্ছে তারপর এস মাইনাস ভিসি, এটা হচ্ছে ইউনিট সেলিং প্রাইস, আর এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আবার এটাকে আমরা প্রকাশ করতে পারি এফসি বাই ইউনিট কন্ট্রিবিউশন। একটু আগে আমরা বললাম কিন্তু যে এস মাইনাস ভিসি ইজ ইকাল টু কন্ট্রিবিউশন মার্জিন, ইজিক্যাল টু কন্ট্রিবিউশন মার্জিন বা ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এফসি কে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, অর্থাৎ এইটা সমান কন্ট্রিবিউশন মার্জিন। এটা দ্বারা যদি করে ফেলি তাহলে দেখো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট সমান সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, মানে এই যে এই সূত্রটা, এটা হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিটের সূত্র। কন্ট্রিবিউশন পার ইউনিট ইজিক্যাল টু সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এইটাকেই আবার এইখানে আমরা দিয়ে দিতে পারি, অর্থাৎ একটা সূত্রকেই বিভিন্নভাবে লেখার বা বিভিন্নভাবে ম্যাথ করার। হয়তো আমাদের কোনো অঙ্কে হয়তো এটা দেওয়া নাই এবং এটাও দেওয়া নাই, শুধু দেওয়া আছে ইউনিট কন্ট্রিবিউশন। তাহলে ইউনিট কন্ট্রিবিউশন আমরা এফসি এর সাথে ইউনিট কন্ট্রিবিউশন যদি ভাগ করে নিই তাহলে আমরা কিন্তু বিইপি পেয়ে যাব। এই যে ইউনিট কন্ট্রিবিউশন এস মাইনাস ভিসি, ভিসি হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর এস হচ্ছে সেলস পার ইউনিট, এফসি টোটাল ফিক্সড কস্ট। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা ইকুয়েশন মেথডে যে সূত্রটা রয়েছে সেটা ক্যালকুলেশন করতে পারবে। নেক্সট একই সূত্র এখানে দেওয়া আছে যে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, সেম সূত্র। আমরা এবার একটু ম্যাথ দেখব প্রিয় শিক্ষার্থী। এখানে একটা অঙ্ক জাস্ট দেখো, সাপোজ দ্যাট ইউর ফিক্সড কস্ট অফ দ্য প্রোডাক্টিং 1 লক্ষ প্রোডাক্ট হয় 30,000 টাকা। অর্থাৎ তোমরা যদি 1 লক্ষ প্রোডাক্ট প্রডিউস করো তাহলে তোমাদের ফিক্সড কস্ট হবে 30,000 টাকা। ভেরিয়েবল কস্ট হচ্ছে টাকা 2.2 ম্যাটেরিয়ালস অ্যান্ড টাকা 4 লেবার অ্যান্ড টাকা 0.8 ওভারহেড, টোটাল 7 টাকা বা 7 টাকা 7 পার ইউনিট। অর্থাৎ ভেরিয়েবল কস্ট টাকা 7 পার ইউনিট, ফিক্সড কস্ট টাকা 30,000 মানে 30,000 আর কি। তো ইফ ইউ চুজ সেলিং প্রাইস টাকা 12 ফর ইচ প্রোডাক্ট দেন বিইপি, যদি তুমি মনে করো যে তোমার সেলিং প্রাইস পার ইউনিট 12 টাকা, তাহলে তোমার বিইপি কি হবে? আমাদের বিইপির সূত্র আমরা জানি, বিইপির সূত্র হচ্ছে কি? বিইপির সূত্র হচ্ছে টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট। এই যে এখানে দেখো, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এই যে বিইপি সমান এইটা। এখন এই 30,000 আমাদের টোটাল ফিক্সড কস্ট ছিল, এটাকে ডিভাইডেড বাই করছি আমরা 12 মাইনাস 7, অর্থাৎ 12 ছিল আমাদের এসপি আর 7 ছিল ভিসি, ইকুয়ালস টু 6,000 ইউনিট। This number of product that have to be sold at selling price of টাকা 12 before your business will start to make profit. অর্থাৎ আপনার তোমাদের বিজনেস প্রফিট স্টার্ট করার আগে এই পরিমাণ তোমাদেরকে মিনিমাম কত, এই 12 টাকা করে এই 6,000 ইউনিট সেল করতে হবে। 12 টাকা করে 6,000 ইউনিট যদি তোমরা সেল করতে পারো তাহলে তোমাদের বিজনেসে কি হবে, রেভিনিউ এবং কস্টটা সমান হবে। আর যদি তুমি এর চেয়ে বেশি বিক্রি করতে পারো তখন তোমার প্রফিট শুরু হয়ে যাবে।
তাহলে বিফোর ইউর বিজনেস উইল স্টার্ট টু মেক প্রফিট, অর্থাৎ প্রফিট ইনশিওর করার আগে আমাকে কত ইউনিট সেলস করতে হচ্ছে, 6,000 ইউনিট, কত টাকা করে, 12 টাকা করে। এটাকে আমরা বলছি বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো খুব সহজ একটা এক্সাম্পল। প্রিয় শিক্ষার্থী একটু ট্রাই করো, তোমরা করতে পারো নাকি। এবি কোম্পানি সেলস ম্যাঙ্গো জুস, সেলিং প্রাইস টাকা 15, ভেরিয়েবল কস্ট টাকা 10 পার ইউনিট। ইফ ফিক্সড কস্ট 2 লাখ, হোয়াট উইল বি বিইপি ইউনিট? দেখো বিইপি ইউনিট সমান সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই এস মাইনাস ভিসি, অর্থাৎ ফিক্সড কস্ট 2 লক্ষ, এস হচ্ছে 15 আর ভিসি হচ্ছে 10। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, 40,000 ইউনিট, 40,000 ইউনিট হয়ে যাবে, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে 40,000 ইউনিট পরিমাণ সেল করতে হবে প্রফিট হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ বিইপি সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার জন্য। নেক্সট আমরা যাব কন্ট্রিবিউশন মার্জিন মেথড। দেখো কন্ট্রিবিউশন মার্জিন মেথডে দেখো বিইপি ইন টাকা ইজিক্যাল টু এফসি ডিভাইডেড বাই সিএম অর পিভি রেশিও। বিইপি ইন টাকা এফসি, ফিক্সড কস্ট উপরে, নিচে সিএম বা পিভি রেশিও। এই সিএম, আমরা সিএম বলতে কন্ট্রিবিউশন মার্জিন, একটু আগে দেখেছি যে কন্ট্রিবিউশন মার্জিন সমান এসপি মাইনাস ভিসি, বা বিইপি ইন টাকা এফসি বাই টোটাল সিএম গুণ টোটাল সেলস। এই সূত্রগুলো তোমরা একটু দেখে নিবে প্রিয় শিক্ষার্থী, আমি এটা একটু রাখছি। সিএম অর পিভি রেশিও সমান এস মাইনাস ভিসি বাই সেলস গুণিত 100। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন মেথডে কি করা হচ্ছে, এফসি কে সিএম আর পিভি রেশিও দ্বারা ভাগ করা হচ্ছে, এই সিএম অর পিভি রেশিও, অথবা এফসি কে ভাগ করা হচ্ছে টোটাল সিএম দ্বারা। টোটাল সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন, আর কন্ট্রিবিউশন মার্জিন মানে সেলস মাইনাস ভিসি, সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট গুণিত টোটাল সেলস। এখানে সিএম অর পিভি রেশিও আমরা কিভাবে ক্যালকুলেশন করবো? এই যে এটা তো বললাম সিএম অর পিভি রেশিও, এই সিএম অর পিভি রেশিও ক্যালকুলেশন করার জন্য আমরা কি করব, টোটাল সিএম কে ভাগ দিব এস দ্বারা। টোটাল সিএম অর্থাৎ সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট গুণিত 100। তাহলে আমরা সিএম পেয়ে যাব আর কি। একটা অঙ্ক দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, দেখো সেলস দেওয়া আছে 20 লক্ষ, ভেরিয়েবল কস্ট 12, ফিক্সড কস্ট 3, ফাইন্ড আউট বিইপি। এটা সিএম আর পিভি রেশিও দ্বারা করা আছে। এখানে সিএম আর পিভি রেশিও বের করা আছে, দেখো সিএম আর পিভি রেশিও বের করা আছে, দেখো যদি তোমরা দেখতে চাও তাহলে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি সিএম আর পিভি রেশিও দেখতে চাও তাহলে এখানে দেখতে পারবে। দেখো এই যে আমরা যেটা আছে এস মাইনাস ভিসি বাই এস, এখানে এস বলতে 20 লক্ষ আর ভিসি হচ্ছে 12 লক্ষ ডিভাইডেড বাই 20 লক্ষ, তাহলে আমরা পাবো 0.4। এই 3 লক্ষকে 0.4 দ্বারা ভাগ করলে 7,50,000 পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি সিএম রেশিও দ্বারা করি তাহলে আমরা এটা পেয়ে যাব, অর্থাৎ খুব ইজি হয়ে যাবে আমাদের বিইপি। এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন মেথডে আমাদের কাজ। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন মেথড। নেক্সট আমরা দেখব আরেকটা প্রবলেম দেখব। দেখো বিডি কোম্পানি লিমিটেড হ্যাজ দ্য টোটাল ক্যাপাসিটি অফ প্রোডাকশন ইজ 15,000 ইউনিট বা 15,000 ইউনিট, টোটাল ফিক্সড কস্ট পার ইয়ার ইজ টাকা 80,000, সেলস পার ইউনিট ইজ টাকা 40 and the variable cost per unit is টাকা 20. Find out BEP unit, BEP in টাকা, profit at total sales level, contribution per unit. এটাকে আমরা একটু সলভ করব প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু চেষ্টা করো তো প্রথম যে আছে বিইপি ইউনিট সেটা তোমরা পারো নাকি? অবশ্যই তোমাদের পারা উচিত। বিইপি ইন ইউনিট এটা একটু ট্রাই করো তোমরা, হয় নাকি? আমরা একটু সময় দিতে চাই। অর্থাৎ আমাদের এখানে প্রোডাকশন আছে 15,000 ইউনিট, ফিক্সড কস্ট 80,000, সেলস পার ইউনিট 40 অ্যান্ড ভেরিয়েবল কস্ট 20। এটাকে আমরা একটু দেখব। দেখো এখানে আমরা প্রথমেই বিইপি ইউনিট করেছি এফসি ডিভাইডেড বাই এস মাইনাস ভিসি, given that production 15,000 ইউনিট, এফসি টাকা
80,000, ভিসি পার ইউনিট টাকা 20, সেলস পার ইউনিট টাকা 40। তাহলে এফসি ওপরে আমরা 80,000 দিয়ে দিব, ভিসি হচ্ছে 20 আর 40, সেলস হচ্ছে 40। দেখো এই যে 80,000 ডিভাইডেড বাই 40 মাইনাস 20। এখন 80,000-কে 40 মাইনাস 20 মানে নিচে 20 থাকছে, 80,000-কে 20 দ্বারা ভাগ করলে আমরা 4,000 ইউনিট পেয়ে যাব। অর্থাৎ বিইপি হচ্ছে 4,000 ইউনিট। এটা হচ্ছে ফার্স্ট আমাদের 1 নাম্বার করণীয়। 2 নাম্বার বলছে বিইপি ইন টাকা। তাহলে বিইপি ইন টাকা কত পাবো? আমরা ইউনিট পেলাম, ইউনিটকে আমরা টাকায় রূপান্তর করতে পারি। 4,000 ইউনিটকে যদি আমরা সেলস প্রাইস দ্বারা গুণ করে দিই, অর্থাৎ আমাদের সেলস প্রাইস 40, সেটা দ্বারা গুণ করে দিই। দেখো বিইপি ইন টাকা সমান বিইপি ইন ইউনিট গুণিত সেলস, বিইপি ইন ইউনিট গুণিত সেলস। এই যে 4,000 ইউনিট গুণিত ইউনিট সেলিং প্রাইস, অর্থাৎ যত ইউনিট সেল করব সেই ইউনিটের টাকা দ্বারা গুণ করে নেব, তাহলে আমরা টাকার পরিমাণ পেয়ে যাব। নেক্সট বলছে প্রফিট অ্যাট টোটাল সেলস 15,000 ইউনিট। যদি আমরা আমাদের বিইপি ইউনিট কত দাঁড়ালো? বিইপি ইউনিট দাঁড়ালো 4,000, অর্থাৎ আমরা যদি 4,000 ইউনিট সেল করতে পারি বা প্রোডাকশন করি, তাহলে আমাদের সমচ্ছেদ বিন্দু মানে নির্ধারিত হয়ে যাবে। তাহলে 4,000-এর উপরে যেগুলো বিক্রি করব সেখানে আমাদের প্রফিট আসবে। সেখানে বলছে প্রফিট অফ টোটাল সেলস 15,000 ইউনিট। তাহলে টোটাল সেলিং প্রাইস মাইনাস টোটাল কস্ট। টোটাল সেলিং প্রাইস কি? 15,000 ইউনিট, আমরা পার ইউনিট সেলস করছি 40,000 করে। তাহলে 15,000 গুণিত 40, তাহলে এটা আমরা টোটাল রেভিনিউ পেলাম। অর্থাৎ টোটাল রেভিনিউ বা টোটাল সেলিং প্রাইস মাইনাস টোটাল কস্ট। টোটাল কস্টের মধ্যে আমরা কি দেখেছি সূত্র, প্রিয় শিক্ষার্থী? তোমাদের নিশ্চয় মনে আছে, আমরা সূত্র দেখেছি যে টোটাল ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। টোটাল ফিক্সড কস্ট এখানে কত? 80,000। আর ভেরিয়েবল কস্ট আমরা কিভাবে ক্যালকুলেশন করি? ভেরিয়েবল কস্ট পার ইউনিট গুণিত সেলস, ভেরিয়েবল কস্ট পার ইউনিট গুণিত সেল, টোটাল সেল বা সেলিং ইউনিট। তো আমাদের 15,000 ইউনিট সেল করব আমরা, আর ভেরিয়েবল কস্ট ছিল 20 টাকা করে, তাহলে 15,000 গুণিত 20 ইজিক্যাল টু, তাহলে এখানে আমরা 15,000-কে 40 দ্বারা গুণ করলে 6 লক্ষ পেলাম। আর এখানে 80,000 তো আছে আমাদের ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্টকে আমরা 15,000-কে 20 দ্বারা গুণ করলাম, মানে 3 লক্ষ পেলাম। তাহলে আমাদের টোটাল রেভিনিউ দাঁড়ালো 6 লক্ষ আর টোটাল কস্ট 3,80,000। দ্যাট মিনস আমাদের প্রফিট হচ্ছে 2,20,000। প্রফিট 2,20,000। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা না বোঝার কিছু নেই, কারণ আমরা ভেরিয়েবল কস্টকে আমাদের সেলিং ইউনিট দ্বারা গুণ করে নিয়েছি এবং সেলস এর পরিমাণ বের করে নিয়েছি। 15,000 ইউনিট আমরা সেল করছি 40 টাকা করে, 6 লক্ষ টাকায় সেল করছি। আর এই 6 লক্ষ টাকা সেল করতে গিয়ে আমাদের কস্ট হয়েছে দুইটা, একটা ফিক্সড কস্ট সেটা 80,000, আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট হয়েছে 20 টাকা করে। তো 20 টাকা করে 15,000 ইউনিটের জন্য 3 লক্ষ টাকা। তাহলে টোটাল কস্ট আমাদের 3,80,000 আর টোটাল রেভিনিউ 6 লক্ষ, 2,20,000 টাকা আমাদের প্রফিট। নেক্সট বলছে কন্ট্রিবিউশন পার ইউনিট। এটা তো আমাদের অবভিয়াসলি পারা উচিত, একদম ইজি। আমাদের টোটাল সেল বললাম, সেল করেছি আমরা 40 টাকা করে, আর আমাদের ভেরিয়েবল কস্ট 20 টাকা করে। তাহলে পার ইউনিট সিএম হচ্ছে, দেখো 40 মাইনাস 20 অর্থাৎ টাকা 20। খুবই ইজি, এটা একেবারে ইজি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, কোনো সমস্যা নেই তোমাদের। নেক্সট আমরা যেখানে যাব, দেখো ইউজ অফ ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ আমরা কোথায় কোথায় ব্রেক ইভেন পয়েন্ট ইউজ করি বা কেন ইউজ করি, বা ব্রেক ইভেন পয়েন্টের সুবিধা বলতে পারি আমরা, এটা অ্যাডভান্টেজ অফ ব্রেক ইভেন পয়েন্ট বলতে পারি। দেখো হেল্পফুল টু ডিসাইডিং দ্য মিনিমাম কোয়ান্টিটি অফ সেলস। প্রথমেই এটা আমাদের মিনিমাম কোয়ান্টিটি অফ সেলস এর যে ধারণা সেটা দিয়ে থাকে, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ব্যয়গুলো তুলে আনতে বা ব্যয়ের পরিমাণ, যেটা ব্যয় হয়েছে সেই ব্যয়টা প্রতিষ্ঠান রিকভার করতে কি পরিমাণ সেল করতে হবে সেটা কিন্তু একটা ধারণা দেয় বিইপি, অর্থাৎ বা সেটা ডিসিশন নেওয়ার ধারণা বিইপি দিয়ে থাকে। হেল্পফুল টু ডিসাইডিং দ্য মিনিমাম কোয়ান্টিটি অফ সেলস, হেল্পফুল ইন দ্য ডিটারমিনেশন অফ টেন্ডার প্রাইস, অনেক সময় টেন্ডার প্রাইসেও এটা হেল্প করে। হেল্পফুল এক্সামিনিং দ্য ইফেক্ট আপন অর্গানাইজেশন প্রফিটেবিলিটি, মুনাফার যে ধারণা সেটার উপর একটা হেল্প করে। ডিসাইডিং অ্যাবাউট দ্য সাবস্টিটিউশন অফ নিউ প্ল্যান্ট, নতুন কোনো প্ল্যান্ট সাবস্টিটিউট করার জন্য এটা হেল্প করে। হেল্পফুল ইন সেলস প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, এটা সেলস প্রাইস এবং কোয়ান্টিটি দুটা নির্ধারণেই সহায়তা করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো তোমাদের এখানে কিছু ম্যাথ থাকে, অনেক সময় 4 মার্কের কিছু থিওরি থাকে, এই জন্য জাস্ট এই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করা। এগুলো তোমরা বইয়ে দেখে নিতে পারবে, আমি জাস্ট একটু ধারণা দিয়ে যাচ্ছি যে আমাদের বিইপিটা কোথায় ইউজ হয় বা বিইপিটার সুবিধা কি। নেক্সট বলছে ডিটারমাইনিং মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট নির্ধারণে এটা সাহায্য করে।
লিমিটেশন, আমরা সুবিধা দেখলাম, এবার লিমিটেশন বা অসুবিধা দেখবো, ডিসঅ্যাডভান্টেজ অথবা লিমিটেশন। ফার্স্ট আমরা অ্যাজাম্পশন গুলো দেখেছিলাম। অ্যাজাম্পশন গুলো যদি আমরা ভালো করে মনে রাখতে পারি, আমাদের মনে রয়েছিল যে সকল এলিমেন্ট গুলো, অল এলিমেন্ট অফ কস্ট আর ডিভাইডেড বা ক্যান বি ডিভাইডেড ইনটু টু কম্পোনেন্ট, একটা ফিক্সড একটা ভেরিয়েবল। এখানে সেটাই বলছে ব্রেক ইভেন অ্যানালাইসিস ইজ অনলি সাপ্লাই সাইড বা কস্ট অনলি অ্যানালাইসিস। আমরা বলেছিলাম যে এখানে প্রোডাকশনে শুধু কস্ট ইনফ্লুয়েন্স করে, অন্য কোনো কিছু ইনফ্লুয়েন্স করে না। As it tells you nothing about what sales are actually likely to be for the product at those various price। অর্থাৎ আমাদের প্রোডাক্ট যেটা করলাম সেটার যদি প্রাইস লেভেলটা বিভিন্ন হয়ে যায়, আমরা বলেছিলাম প্রাইস লেভেল আনচেঞ্জড থাকবে, যদি বিভিন্ন রকম হয়ে যায় তাহলে এটা কিন্তু কাজ করতে পারে না। শুধুমাত্র একটা সাইড নিয়ে এটা কাজ করে, এটা একটা লিমিটেশন তার। এছাড়াও তার প্রোডাকশন কি প্রাইস, যেটা সেলস প্রাইস পার ইউনিট, সেটা আনচেঞ্জড থাকতে হবে, এটা একটা লিমিটেশন বা অসুবিধা। ইট অ্যাজুম দ্যাট ফিক্সড কস্ট আর কনস্ট্যান্ট, এটা ধরে নেওয়া হয় যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফিক্সড কস্ট কি থাকবে, সেম থাকবে। এটাও কারণ আমাদের ক্যাপাসিটি যদি বাড়ে বা আমাদের প্রোডাকশন বাড়ানোর সঙ্গে সঙ্গে অনেক সময় ফিক্সড কস্ট কি হতে পারে, বাড়তে পারে। তারপর বলছে যে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আর কনস্ট্যান্ট পার ইউনিট অফ আউটপুট অ্যাট লিস্ট ইন দ্য রেঞ্জ অফ লাইকলি কোয়ান্টিটিস অফ সেলস। এখানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টকে কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়। এছাড়া আরেকটা জিনিস এখানে বলা হচ্ছে যে ইট অ্যাজুম দ্যাট দ্য কোয়ান্টিটি অফ গুডস প্রডিউস ইজ ইকুয়াল টু দ্য কোয়ান্টিটি অফ গুডস সোল্ড। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যেই পরিমাণ আমরা প্রোডাকশন করব সেই পরিমাণ সেল হয়ে যাবে। এটা কখনো হয় না, কারণ আমাদের প্রোডাকশন যত করব সেই পরিমাণ সেল হয় না। অনেক সময় আমাদের কিন্তু ক্লোজিং ইনভেন্টরি বলে একটা কথা রয়েছে, সমাপনী মজুত পণ্য, সেটা কিন্তু থাকে। এখানে বলছে যে দেয়ার ইজ নো সেন্স in the quantity of goods held in inventory at the beginning of the period and quantity of goods held in the inventory at the end of the period। অর্থাৎ এটা বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের প্রারম্ভিক এবং সমাপনী এই দুইটার মধ্যে কোনো চেঞ্জ নেই। অর্থাৎ বলা হচ্ছে যেই পরিমাণ আমরা প্রোডাকশন করছি সেই পরিমাণ বিক্রি করে দিচ্ছি, অর্থাৎ আমাদের কোনো সমাপনী মজুত পণ্য থাকছে না। দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি অফ গুডস হিল্ড ইনভেন্টরি অ্যাট বিগিনিং, অর্থাৎ বছরের প্রথমে যে পরিমাণ ইনভেন্টরি ছিল বছরের শেষেও সেম ইনভেন্টরি থাকবে। মাল্টি প্রোডাক্ট কোম্পানিজ, অর্থাৎ যে সকল কোম্পানিগুলো অনেকগুলো প্রোডাক্ট প্রোডাকশন করে, যাদের বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে, ইট অ্যাজুম দ্যাট দ্য রিলেটিভ প্রপোর্শনেট অফ ইচ প্রোডাক্ট সোল্ড অ্যান্ড প্রডিউস আর কনস্ট্যান্ট। সেখানেও ধরে নেওয়া হয় যে বিভিন্ন প্রোডাক্টগুলো যে প্রপোর্শনেটলি তৈরি করা হবে এবং সেগুলোর তৈরি মানে সেই প্রোডাক্টগুলোর প্রোডাকশন কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ আনচেঞ্জড থাকবে। অর্থাৎ অনেক ব্রেক ইভেন পয়েন্টের কিছু লিমিটেশন রয়েছে। আমরা যেটা বললাম প্রিয় শিক্ষার্থী, ফার্স্ট লিমিটেশন যে কস্ট গুলোকে দুইটা সাইডে বিভক্ত করে নেওয়া হচ্ছে, ভেরিয়েবল এবং ফিক্সড। সেখানে সেমি ভেরিয়েবল কস্টের কোনো জায়গা নেই। এছাড়া বলা হচ্ছে যে ফিক্সড কস্ট একেবারেই আনচেঞ্জড থাকবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই চেঞ্জ হবে না, এটা একটা লিমিটেশন। এছাড়াও বলা হচ্ছে যে প্রোডাকশন প্রাইস পার ইউনিট এটাও আনচেঞ্জড থাকবে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত চেঞ্জ হবে না। আবার বলা হচ্ছে আমরা যত পরিমাণ প্রোডাক্ট প্রডিউস করব সবগুলো আমরা সেল করতে পারবো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি আমার মাল্টি প্রোডাক্ট কোম্পানিজ হই, অর্থাৎ আমাদের প্রোডাকশন যদি বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রডিউস করে আমাদের কোম্পানি, তাহলে এটাও মানে চিন্তা করা হয় যে একেবারেই যৌক্তিক যে প্রপোর্শনেট বা যৌক্তিক যে রেশিও, সেই রেশিও অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করা হবে এবং সেগুলো সেল করা হবে এবং সেগুলোর পরিমাণ আনচেঞ্জড থাকবে। তো কখনো কখনো কিন্তু আমরা আমাদের প্রোডাকশন চেঞ্জ করতে পারি, অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের একটা প্রোডাক্টের বিক্রি কমে গেছে কিন্তু অন্য প্রোডাক্টের বেড়ে গেছে, আমরা সেটাকে সেল করতে পারি। কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশনে সেই লিমিটেশন বা সেই অসুবিধাটা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এত অসুবিধার মাঝেও ব্রেক ইভেন পয়েন্ট আমাদের সবচেয়ে বড় সুবিধার জায়গা, যে ব্রেক ইভেন পয়েন্ট থেকে আমরা জানতে পারি যে কোন পয়েন্টে আমার প্রতিষ্ঠান সকল ব্যয়গুলো রিকভার করে নিচ্ছে, অর্থাৎ তারপরে যেগুলো আমরা বিক্রি করতে পারবো সেখান থেকে আমাদের লাভ শুরু হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আমাদের আলোচনা। আশা করি তোমাদের আজকে যে বিইপি নিয়ে আলোচনা করেছি তোমরা অনেকেই বুঝতে পেরেছো বা বুঝতে সমর্থ হয়েছো। আমরা আগামী ক্লাসে কিন্তু বিইপি নিয়ে আরো কিছু ম্যাথ, বিইপি নিয়ে টার্গেট প্রফিট রয়েছে, তারপর ফিক্সড কস্টের চেঞ্জ রয়েছে, এগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব এবং কিছু ম্যাথ ক্যালকুলেশন করব। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা বইটা একটু হাতে নাও এবং নিয়ে আজকে যে পড়ালাম আমি ইকুয়েশন মেথড এবং কন্ট্রিবিউশন মার্জিন মেথড, যে সূত্রগুলো দিয়েছি, এই সূত্রগুলো দিয়ে তোমরা আরো কয়েকটি উদাহরণ কিংবা বই দেখে যে অঙ্কগুলো তোমরা পাও সেগুলো একটু নিজেরা সলভ করার চেষ্টা করো। খুব ইজি এবং খুব সহজ এটা। আর এখান থেকে তোমাদের পরীক্ষাতেও প্রশ্ন থাকে, সুতরাং এটা তোমাদের জন্য মানে প্রিপারেশন নেওয়াও খুব সুবিধা। খুব ছোট ছোট অঙ্ক,
এবং করতেও ভালো লাগে যদি সূত্রগুলো মনে থাকে। একটা সূত্র দিয়ে অনেকভাবে অঙ্ক করা যায়। তো তোমরা সূত্রগুলো একটু দেখবে এবং অঙ্কগুলো করবে। আর আমাদের আগামী ক্লাসে তোমাদের সাথে এই চ্যাপ্টার থেকে আমার কথা হবে। অন্য যে টপিকস গুলো রয়েছে, বিইপি সম্পৃক্ত টপিকস আরো রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সকলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই থাকো। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।